আচ্ছা, যেটা বলছিলাম তো আমাদের এইটার টার্গেট হচ্ছে তোমাদেরকে জাস্ট একটা মোটামুটি মডেল সেট করে দেওয়া, যাতে তোমরা নিজেরা পড়ে জিনিসগুলো আগায় নিতে পারো আসলে। কারণ এই ফ্রি ক্লাসটা সপ্তাহে মাত্র একটা হয়। তো এই একটা ক্লাসে আসলে অনেক ডিটেল আলোচনা করা যায় না, বাট তারপরও আমি অনেক ডিটেল আলোচনা করে দেওয়ার চেষ্টা করি মোটামুটি। সো ইনশাল্লাহ তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা হেল্প পাবা, সেটা নিয়ে সমস্যা নাই। বাট হয়তো খুব ডিপে অথবা কথাবার্তা আগানো যায় না, এই হচ্ছে বিষয়টা। বা ডিপে আগাইলে সময় বেশি লাগে চ্যাপ্টার শেষ হইতে। আর কেমিস্ট্রির এক একটা চ্যাপ্টার তো ম্যারাথন চ্যাপ্টার, মাত্র 5টা চ্যাপ্টার পুরা বই, সো বুঝতেই পারতেছো এক একটা চ্যাপ্টারের সাইজ হিউজ। যাই হোক, সেকেন্ড চ্যাপ্টারে আমরা লাস্ট হচ্ছে পড়াশোনা বিভিন্ন পদার্থের মিশ্রণ থেকে বিভিন্ন পদার্থ আলাদা করা। আমরা পাতনটা লাস্ট পড়েছিলাম মোস্ট প্রবাবলি। আজকে আমরা হচ্ছে দ্রাবক নিষ্কাশন জিনিসটা পড়বো। লাইক এই যে আমরা আজকে বলবো দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন মানে হচ্ছে কি, মানে এতদিন আমরা যে পাতন প্রসেসটা পড়েছি সেটাতে হচ্ছে আমরা দ্রবণ থেকে দ্রব নিষ্কাশন করেছি, তাই না? মানে ধরো পানিতে লবণ দ্রবীভূত আছে, সেখান থেকে আমি লবণটা আলাদা করছিলাম। বাট এই দ্রাবক নিষ্কাশন প্রসেসে ধরো লবণ আর পানি মিক্স হয়ে আছে, আমি আহ, পানিটাকে আলাদা করে বের করব, মানে দ্রাবকটাকে বের করব যেটাতে দ্রবীভূত করা হচ্ছে। ঠিক আছে, স্লাইড শোতে যাই। এটা করতে আসলো, একটু দাঁড়াও। আচ্ছা, আমাকে মাঝখানে মাঝখানে রেসপন্ড করো তোমরা, ঠিক আছে? দ্রাবক নিষ্কাশন কি দেখো, কোনো জৈব যৌগকে তার জলীয় দ্রবণ বা অন্য দ্রবণ হতে উপযুক্ত জৈব যৌগকে দ্রবীভূত করে পৃথক করা। ঠিক আছে, মানে হচ্ছে কি, ধরো একটা জৈব যৌগ কোনো এক জায়গায় আছে, ধরো, আচ্ছা আমি একে একে দেখি, কোনো এক জায়গায় না বলি, ধরো এই জায়গায় আছে, ঠিক আছে? একটা জৈব যৌগ এই জায়গায় দ্রবীভূত অবস্থায় আছে। ধরো জৈব যৌগটা হচ্ছে এইটা, এটা ধরো জৈব যৌগ যেটা একটা রেড কালারের একটা দ্রবণে দ্রবীভূত আছে। কারণ এখান থেকে জৈব যৌগটা আমি আলাদা করতে চাই। তার জন্য যেটা করব সেটা হচ্ছে কি, আগে এই জৈব যৌগটাকে আমি ধরো গ্রিন কালারের একটা মিক্সচারের মধ্যে দ্রবীভূত করব পুরাটাকে। ঠিক আছে, তারপরে সেইখান থেকে আমি জৈব যৌগটা আলাদা করবো। মানে আমি কি করব, একটা এক্সট্রা দ্রাবক নিয়ে আসব যেটা আমার সুবিধা মনে হয়। এটা আপাতত সংজ্ঞাটা, এটা আরো ডিটেইলে আস্তে আস্তে সামনে যাই তখন বুঝতে পারবে এক্সাম্পল দিলে। ঠিক আছে, আর এই উপযুক্ত মানে আমার এই উপযুক্ত জৈব দ্রাবক হিসেবে সবচেয়ে বেশি ইউজ হয় ইথার। সংজ্ঞাটা আরো প্রসেসটা আমি পড়াই, তখন আরো ভালো মতো বুঝতে পারবো। তো দ্রাবক নিষ্কাশন দুইটা প্রসেস হয়, একটা হচ্ছে জলীয় দ্রবণ হতে আমি নিষ্কাশন করতে পারি, একটা হচ্ছে কঠিন পদার্থ হতে। মানে হচ্ছে জলীয় মানে জলীয় বা তরল তরল মিশ্রণ বা তরলের মানে মধ্য থেকে আলাদা করবো, আর একটা হচ্ছে কঠিনের সাথে মিক্স হয়ে থাকবে সেখান থেকে আলাদা করবো। প্রসেস গুলো একটু পড়ি। জলীয় দ্রবণ হতে নিষ্কাশনের ক্ষেত্রে কি হতে হবে, এমন হইতে হবে জৈব উপাদানটা যাতে সেটা পানিতে দ্রবীভূত থাকে। ঠিক আছে, দ্রবীভূত হইতে পারে। আচ্ছা, এটাকে কি করব আমি দেখো, এটাকে প্রথমে আমি একটা ফানেলে নিব, নেয়ার পরে এটার সাথে ইথার যোগ করব। হ্যাঁ, একটা জৈব যৌগ সেটা ধরো পানিতে দ্রবীভূত আছে, সেই দ্রবণটাকে আমি কি করব, এই যে একটা ফানেলে নিয়ে ইথার ইথার যোগ করব, তারপরে সেটা ভালো করে ঝাঁকাবো। ঝাঁকানোর পরে সেটাকে স্থির অবস্থায় রেখে দিব। রেখে দিলে দেখতে পাবা যে মিশ্রণের মধ্যে ইথার উপরে জমে আছে আর পানির একটা লেয়ার নিচে, মানে এটা এরকম দুইটা লেয়ারে ভাগ হবে। যেমন পানি আর তেল যদি মিক্স করো, তোমরা শুনতেছো তো? আমাকে কিন্তু কেউ কিন্তু রিপ্লাই দাও নি কোনো, so আমি যাই। জি ভাইয়া। ওকে, থ্যাংক জি ইউ। ভাইয়া হ্যাঁ ভাইয়া শুনতেছি। শুনতেছি। জি ভাইয়া। হ্যাঁ, তো পানি জি আর ভাইয়া। মিশ্রণ যেরকম তোমরা দেখছো, পানি আর তেল মিশাইলে দুজন দুজনের সাথে মিক্স হয় না, একটা উপরে থাকে একটা নিচে থাকে। তো এই মিশ্রণটা সেরকম একটা অবস্থায় তৈরি হয়। কেউ কি মেসেজ করলা? ও বাবা, আইমান ব্রো মেসেজ দিয়ে আমাকে ডিস্টার্ব করতেছে। আচ্ছা না, ডিস্টার্ব করতেছে না, এমনি বললাম। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে এটাকে দুইটা লেয়ারে ভাগ হবে। তারপর কি করবা, নিচের যে জলীয় স্তরকে সেটা পৃথক করবা এবং ইথারীয় স্তর সংগ্রহ করে নেবা। ঠিক আছে, জলীয় নিচের স্তরটা কিভাবে পৃথক করবে, ধরো নিচে একটা পাম্প লাগাইলা বা একটা ছিদ্র করলা, ধরো একটা পাইপ লাগাইলা, লাগাইলে ওই দিক দিয়ে পানিটা আস্তে আস্তে বের হয়ে যাবে, সিম্পল কথা। তো উপরের যে খারটা বাকি থাকবে, সরি খার বলে ইথারীয় স্তরটা বাকি থাকবে।
এই যে ইথারীয় স্তরটা আমি পাইলাম, এইটার ভিতরে কি হবে, আমার এই জৈব উপাদানটা খুব ভালোভাবে দ্রবীভূত হয়ে থাকবে। কারণ জৈব হচ্ছে মানে একটা সমযোজী যৌগ, আর জৈব যৌগের বৈশিষ্ট্যই হচ্ছে জৈব যৌগ যে আরেকটা জৈব উপাদানে বেটার দ্রবীভূত হবে পানির তুলনায়। তো যখন পানি আর ইথারকে নিয়ে ঝাঁকানো হবে, তখন আসলে জৈব উপাদানটা ইথারেই বেশিরভাগ দ্রবীভূত হবে পানি থেকে বেরোয়। ফলে হচ্ছে আমি যে ইথারীয় স্তর পাবো, সেটাতে আমি বেশিরভাগ জৈব যৌগই পেয়ে যাব। আর যে পানির স্তরটা আলাদা করব, সেটাতে অবশ্যই কিছু পরিমাণ জৈব যৌগ বাকি থাকবে। তো সেটাকে আমি আবার আগের প্রসেস অ্যাপ্লাই করে পৃথক করার চেষ্টা করব। এই যে উপাদান যতক্ষণ না সম্পূর্ণ আলাদা হয়ে যায়, ততক্ষণ আমি প্রক্রিয়াটা পুনরাবৃত্তি করতে থাকবো। ঠিক আছে? এই প্রসেসটা সবাই বাচ্চারা। ভাইয়া আরেকবার একটু বোঝান। আচ্ছা, এই যে দেখো একটা এক্সাম্পল দিয়ে এবার তোমাদেরকে বুঝাই। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে আমাদের একটা পৃথকীকরণ ফানেল বলতে পারো। ঠিক আছে? এটার ভিতরে আমি ফার্স্টে কি নিছি, দেখো। আচ্ছা, এটা এটা অন্য কথা। আচ্ছা, ধরো এটার মধ্যে আমি প্রথমে ওই জলীয় দ্রবণটা নিছি, যেটাতে জৈব যৌগ দ্রবীভূত আছে। ঠিক আছে? এবং সেটার সাথে আমি ইথার অ্যাড করে ঝাঁকাঝাঁকি করছি। ঝাঁকাঝাঁকি করে এটাকে স্থির অবস্থায় রেখে দিছি। রেখে দেওয়ার পরে দেখো এখানে দুইটা লেয়ার তৈরি হয়েছে। নিচেরটা হচ্ছে পানির লেয়ার, আর উপরেরটা হচ্ছে ইথারের লেয়ার। এই ইথারের লেয়ারেই আমার ম্যাক্সিমাম জৈব যৌগ রয়ে যাবে, বা যে জৈব উপাদানটা চাচ্ছি সেটা দ্রবীভূত অবস্থায় রয়ে যাবে। এই পানি মানে কেন রয়ে যাবে, কারণ জৈব উপাদান আরেকটা জৈব দ্রাবকে সহজে দ্রবীভূত হয়। আর পানিতে আমার জৈব যৌগের ঘনত্ব অনেক কমে যাবে। সো এই পানির স্তরটাকে আমি কি করব, ধরো এখান থেকে ট্যাপটা খুলে দিব, আস্তে আস্তে পানিটা দিক দিয়ে বের হয়ে যাবে। আমি আরেকটা ধরো এখানে নিচে একটা ফ্লাক্স রাখবো, সেটাতে হচ্ছে এটা হচ্ছে তোমার সংগ্রহ করব। করে এই স্তরটাকে আমি পরবর্তীতে আবার এই প্রক্রিয়া রিপিট করে করে আরো কয়েকবার পৃথকীকরণ করলে সমস্ত জৈব যৌগ এই জলীয় দ্রবণ থেকে বেরোয় এই ইথারীয় দ্রবণে চলে আসবে। এটাই হচ্ছে আমার প্রসেসটা। বুঝতে পারছি? জি জি ভাইয়া। ভাইয়া। এখানে আসলে বেসিক্যালি কি হচ্ছে দেখো, এখানে একটা কথা লেখছে অ্যাকুয়াস লেয়ার কন্টেইনিং ইমপিউরিটিস, মানে ধরো জলীয় দ্রবণে যখন জৈব যৌগটা দ্রবীভূত ছিল, তখন এখানে এই এই জৈব যৌগের সাথে বিভিন্ন ধরনের ইমপিউরিটি ছিল। ইমপিউরিটি মানে ভেজাল ছিল। তো এই ভেজালটা কিন্তু ইথারে দ্রবীভূত হবে না, কারণ ভেজাল সাধারণত আসলে জৈব যৌগ থাকে না। মানে ভেজাল মানে এখানে অজৈব ভেজাল গুলার কথাই বলা হচ্ছে। তো জৈব যৌগটা বিশুদ্ধ হয়ে ইথারে চলে আসতেছে। এটাই হচ্ছে প্রসেসটা। এরপর আমি কি করতেছি দেখো, সমস্ত যতগুলা ইথারীয় স্তর আমি পাবো, এই সমগ্র ইথারীয় স্তরকে আমি একত্র করব, ওটা তার মধ্যে আমি নিরোধক ঢুকাই দিব। নিরোধক ঢুকাইলে কি হবে, এই যে হালকা হালকা পানির সাথে ইথার যে সংস্পর্শে আসছিল, এই পানিটাকে এই নিরোধক গুলো টেনে নিবে, এবং এটা পিওরলি হচ্ছে একটা জৈব যৌগের মিশ্রণ তৈরি হবে। তারপরে কি করব, এই ইথার আর জৈব উপাদানের যে মিশ্রণটাকে, সেটাকে আমি পাতন করব। পাতন পদ্ধতিতে ইথারকে সরায় ফেললে আমি একদম বিশুদ্ধ জৈব যৌগ পেয়ে যাব। সেইভাবে আমার বিশুদ্ধ জৈব যৌগটা কালেক্ট করা হচ্ছে। বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া। যেমন একটা জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ধন্যবাদ। একটা এক্সাম্পল হচ্ছে ইথানল আর ক্লোরোফর্মের মিশ্রণ। হ্যাঁ, এটা জাস্ট মানে ওই যে প্রসেস গুলো আমি বলছি এতক্ষণ, সেগুলাই হচ্ছে এখানে আরেকবার ব্যাখ্যা করছি, আর কিছুই না। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এরপরে আছে কঠিন পদার্থ থেকে নিষ্কাশনের বিষয়টা। আচ্ছা, এইটার মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে এটা একটা মানে ইন্টারেস্টিং জিনিস, কারণ কঠিন পদার্থের বিষয় আসলে তোমরা মানে খুব একটা ডিল করো নাই। তো এই জিনিসটা একটু মজা পাইতে পারো, কারণ খুবই নতুন একটা জিনিস। আচ্ছা, কঠিন পদার্থ হতে কি হবে, ধরো কোনো একটা জৈব উপাদান আরেকটা কঠিন পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় আছে। ঠিক আছে? তো সেখান থেকে তুমি জৈব যৌগটাকে আলাদা করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে এমন একটা দ্রাবক নির্বাচন করতে হবে যাতে
জৈব উপাদানটা দ্রাবকে দ্রবীভূত হলেও ভেজালটা দ্রবীভূত না হয়। আচ্ছা, কি করা হয় প্রথমে? কঠিন পদার্থটাকে চূর্ণ বিচূর্ণ করা হয়, মিহি চূর্ণ, মানে মিহি কথাটার অর্থ তো বুঝো আশা করি, একদম গুঁড়া গুঁড়া লবণ বা চিনি। লবণ, লবণটাই বেস্ট এক্সাম্পল, বা একদম গুঁড়ো গুঁড়ো যে চিনি গুলা থাকে, সাদা চিনি গুলা, সেটা আর কি মিহি। আচ্ছা, এটাকে কি করব? দ্রাবকে রেখে অনেক সময় ধরে তাপ দিব, ঠিক আছে? এবং এই প্রসেসটা করার জন্য সকসলেট নিষ্কাশন নামে এক ধরনের যন্ত্র নেওয়া হয়। এটা হচ্ছে সে যন্ত্রটা। সকসলেট যন্ত্রটা আসলে কি, দেখো নিচে একটা ফ্লাস্ক আছে যেটার মধ্যে আমি এই যে কঠিন পদার্থটা নিব। হ্যাঁ, তার উপরে হচ্ছে আমি একটা এক্সট্রাক্টর লাগাইছি, মানে নিষ্কাশক যন্ত্রটাই আর কি লাগাইছি এখানে। নিষ্কাশক যন্ত্রের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে থাকে তোমার কন্ডেন্সার, শীতক, একটা থাকে সাইফুন। সাইফুন হচ্ছে এক ধরনের নল, সাইফুন নলটা কি একটু পরে দেখাচ্ছি। এই যে এখানে কি হচ্ছে, এই যন্ত্রটা একটা মোটা কাচের সিলিন্ডার, যাতে একটা পার্শ্ব নল থাকে। এই যে পার্শ্ব নলের মধ্যে একটা সাইফুন আছে। হুম। আর উপর দিয়ে হচ্ছে একটা কন্ডেন্সার। কন্ডেন্সার তো নর্মাল জিনিস, এটা লাগাইছি। সাইফুন জিনিসটা কি দেখো, সাইফুন হচ্ছে একটা ইউ আকৃতির নল আর কি। এটা এমন নল যেটা হচ্ছে কি উঁচু লেভেল থেকে নিচু লেভেলের দিকে তরলকে প্রবাহিত করে। ছোটবেলায় এই ধরনের প্রসেস পড়ার কথা, 6-7 থাকতে পড়ছিলা বাচ্চারা? না ভাইয়া মনে নাই। না, করিনি। আচ্ছা, আচ্ছা, এখানে বেসিক্যালি এই উঁচু লেভেলে যে মানে একটা পানির লেয়ার আছে, লেয়ারের একটা প্রেসার থাকে। এই প্রেসারের ফলে তরলটা এই নল দিয়ে উঠে আসে, এবং এখানে আসলে আস্তে আস্তে অভিকর্ষের প্রভাবে নিচে নেমে আসে। তো যখন নিচে নামা শুরু হয় তখন এখান থেকে আস্তে আস্তে পানি আসতে থাকে, ততক্ষণ পর্যন্ত আসে যতক্ষণ পর্যন্ত আর কি লেভেল দুইটা সমান না হয়ে যায়। ঠিক আছে? এই জিনিসটাই সহজ কথা, সাইফুন হচ্ছে এইরকমই পেঁচানো একটা নল। হ্যাঁ, যেটা থেকে উঁচু লেভেল থেকে নিচু লেভেলে তরল প্রবাহিত হয়। আরো ডিটেল তোমরা নেটে পড়ে নিতে পারো, আমি সহজ ভাষায় ব্যাখ্যা দিলাম। কারণ কি হয় এখানে দেখি চলো। সিলিন্ডারের নিচে কি হচ্ছে, একটা গোলতলে ফ্লাস্ক আমি রাখছি। হুম। এবং উপরের প্রান্তে একটা শীতক রাখছি, ফাইন। তো কি করছে দেখো, দ্রাবকের পরিমাণ সকসলেস সিলিন্ডারের আয়তনের 1.5 গুণ হইতে হয়। ঠিক আছে? এই যে এইখানে যে আমি দ্রাবক নিব, এটা এমন পরিমাণের হবে যাতে এইটার যে আয়তন তার চেয়ে 1.5 গুণ দ্রাবক এখানে ধরে। এই পরিমাণ দ্রাবক আমার নিতে হবে। কেন নিতে হবে একটু পরে বুঝবা। কি করছি, এটার ভিতরে মিহুচূর্ণ পদার্থকে একটা সচ্ছিদ্র ফিল্টার কাগজে তৈরি থিম্বলের ভিতর নেওয়া হয়। আচ্ছা, থিম্বল জিনিসটা মনে হয় আমি, এই এইরকম হচ্ছে থিম্বল। থিম্বল হচ্ছে একটা ছিদ্রযুক্ত ক্যাপ আর কি, এরকম ছোট ছোট ছিদ্র থাকে, এর একটা ক্যাপ। দেখো এই যন্ত্রে, এই যে এইটা হচ্ছে থিম্বলটা, ইয়ে নিয়ে আসলে এটা হচ্ছে থিম্বল। এই থিম্বলের মধ্যে দেখো আমি লিখে রাখছি স্যাম্পল, মানে ওই স্যাম্পলটা আমি এই থিম্বলের ভিতরে নিছি। ঠিক আছে? ওই মিহিচূর্ণ কঠিন পদার্থ বা বা যেখান থেকে আমি আসলে জৈব যৌগটা আলাদা করতে চাচ্ছি। আর কি করছি, নিচের ফ্লাস্কে আমি ইথার নিছি। ইথার নিয়ে হচ্ছে যন্ত্রটাকে এভাবে সেট করে এখানে তাপ দিচ্ছি। হ্যাঁ, কি দেখছি, থিম্বলের দৈর্ঘ্য সাইফুন নল থেকে একটু বেশি হচ্ছে। আচ্ছা, এগুলা আদার্স কথাবার্তা, আগে আমরা সিস্টেম। এরপরে কি আমরা তাপ দিচ্ছি। তাপ দেওয়ার ফলে কি হবে, দ্রাবক ফুটে পার্শ্ব নল দিয়ে শীতকে গিয়ে ঘনীভূত হবে। এইখান থেকে দ্রাবকটা আমি তাপ দিতে দিতে কি হবে, এখান দিয়ে বেরোবে। বেরোয় এই যে পার্শ্ব নল দিয়ে ঢুকবে, দেখো এইখানে কিন্তু কোনো ছিদ্র টিদ্র নাই। পার্শ্ব নল দিয়ে ঢুকবে, ঢুকে এদিক দিয়ে আসবে, এসে এদিকে যাবে। এদিকে যে আমি একে একে দেখাই বেস্ট। এই যে এইখান দিয়ে দ্রাবকটা বেরোয় এই পার্শ্ব নল দিয়ে উঠবে, উঠে চলে যাবে তোমার এই শীতকের মধ্যে। হুম। শীতকের মধ্যে যে সে কি করবে, ঘনীভূত হবে। ঘনীভূত হইলে কি হবে, এই থিম্বলে ঘনীভূত তরল জমা হয়, সিলিন্ডার পূর্ণ করবে এবং বাঞ্ছিত জৈব যৌগকে ঘনীভূত করবে। এইখান থেকে কি হবে, সেটা ঘনীভূত হয়ে তরল আকারে এই থিম্বলে পড়বে এসে। থিম্বলে পড়লে কি হবে, যে আমার জৈব যৌগ, সেই জৈব যৌগটা এই তরলের মধ্যে আস্তে আস্তে দ্রবীভূত হইতে থাকবে। আর আরেকটা যে অবিশুদ্ধতা আছে তার সাথে, সেই অবিশুদ্ধতা অদ্রবীভূত অবস্থায় পড়ে থাকবে নিচে।
ঠিক আছে, এরপরে কি হবে, এই থিম্বলটা দিয়ে আস্তে আস্তে যখন তোমার ফিল আপ হয়ে যাবে থিম্বলটা, তখন এইখান থেকে গড়ায়, এখান থেকে আমি এঁকে দেখি, দেখ এখান থেকে কি হবে, উপচায় পড়বে পদার্থ, উপচায় পড়ে এই যে এইখানে দেখো, এই জায়গাটাতে দেখো থিম্বলের একটা কানেকশন আছে, আমি ইঙ্কটা সরায় দেই, দেখো এই জায়গায় একটু ফাঁকা আছে, কাজ করি, এটা বড় করি, এই দেখো এই জায়গাটাতে একটু ফাঁকা দেখা যাচ্ছে। সো থিম্বল থেকে কি হবে, আমার লিকুইড উপচায় পড়বে, এদিক দিয়ে আসবে, এসে এই যে সাইফুন, এই সাইফুনের ভিতর দিয়ে কি হবে, এখানে এসে জমা হইতে থাকবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। আচ্ছা, এরপর কি হবে, কিভাবে আসলে আমি প্রসেসটা কি করব, পুনরায় মানে প্রসেসটা কন্টিনিউ করব। দেখো আস্তে আস্তে কি হচ্ছে, তুমি এখানে মানে এত কাহিনী করার কি দরকার, এত কাহিনী করার দুইটা অ্যাডভান্টেজ। একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি হচ্ছে, তুমি যে ইথারটা একবার ইউজ করছো সেটা তোমার কাছেই আবার ফেরত চলে আসতেছে, তুমি সেটাকে আবার ইউজ করতে পারবে। তো এটা কনস্ট্যান্টলি তোমার এখানে এক্সট্রা ইথার সাপ্লাই না দিলেও কনস্ট্যান্টলি প্রসেসটা হইতে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে এত কিছু করার মেইন রিজন, মানে জিনিসটা একটা কমপ্লেক্স যন্ত্র আমি নিয়ে আমার কাজটা একদম সহজ করে ফেলছি। ঠিক আছে, এই অবস্থায় আমরা কয়েকবার করলেই আস্তে আস্তে থিম্বল থেকে সকল জৈব উপাদান আমার ইথারের জৈব অবস্থায় চলে আসবে, পরে আমি সেটাকে পাতন পদ্ধতিতে আলাদা করে ফেলবো। সবাইকে কি জিনিসটা আমি বুঝাইতে পারছি? জি ভাইয়া। আল্লাহ, এত জি মানুষ ভাইয়া। একজন বুঝছে, হ্যাঁ ওকে, আরেকজন শব্দ পাইছি আর। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এমন মনে হইতে পারে যে এত কঠিন কেন, এত কমপ্লেক্স কেন, তোমাদের জন্য অ্যাডভান্টেজ হচ্ছে ক্লাসটা রেকর্ড হয়ে আছে, সো জাস্ট আরেকবার যে মানে রেকর্ডিংটা চালাবা, একটু ঠান্ডা মাথায় দেখবা, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, এটা কোনো বিষয়ই না। আর তোমাদের জন্য ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে, জাস্ট লিখে সার্চ দিবা, চলে আসবে। ঠিক আছে, এক্সট্রাকশন ফ্রম সলিড এভাবে লিখবা, তারপরে ধরো এটারে লিখবে এক্সট্রাকশন ফ্রম অ্যাকুয়াস সলিউশন, এগুলো লিখে সার্চ দিলেই চলে আসবে। তবে মানে আমি যথেষ্ট ছবি টবি দিয়ে দেখাইছি, সো আশা করি তোমাদের আসলে ভিডিওতে এর চেয়ে আর বেশি কিছু থাকবে না, আশা করি। সো জাস্ট যদি বেশি প্রবলেম মনে হয়, তোমরা একটু রিপিট রেকর্ডটা দেখে নিবা, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছিলা? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইখানে অনেক জেলার ইনফরমেশন পাইছি, আমি একটু জেলাগুলা দেখি। ফরিদপুর, নাটোর, বগুড়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম। আচ্ছা, চট্টগ্রামের নতুন বানান না এটা, মাইনুল। চাঁপাই নবাবগঞ্জ, গাজীপুর, চাঁদপুর, মিরপুর। আরে মিরপুরের লোকজন আছো, দেখ তোমার জন্য তো ভালো হয়েছে, জ্যাম ছাড়া ক্লাস করতে পারতেছো। পাবনা, কুমিল্লা, চিটাগাং, মিরপুর, ফরিদপুর, জামালপুর, অনেক জায়গা থেকে লোকজন আছে, নড়াইল, সিলেট। নাইস নাইস। ভোলা, কক্সবাজার, আরে আহিমা, তো স্বপ্নের জায়গায় আছো। সিলেট, আচ্ছা আচ্ছা, যাক ভালো, অনেক জায়গা থেকে লোকজন ক্লাস করতেছে। নেত্রকোনা, ময়মনসিংহ আছে দেখলাম, ঢাকা, আচ্ছা নাইস। কক্সবাজারের ওয়েদার কেমন এখন? ফাহিমা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, কেউ নাই নাকি? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার কে আছে? সুমাইয়া, আসো নাকি? শুনতে পাচ্ছ? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে, বর্তমানে যে ব্রাহ্মণবাড়িয়ার এত খ্যাতি শুরু হয়েছে, এই বিষয়ে তোমার মতামত কি? ভাইয়া আমি কিছুই জানি না, আমি যে আমার বাসা আর প্রাইভেট চিনি এটাই অনেক, এর না বাইরে মানে কিছুই জানি না। ব্রাহ্মণবাড়িয়াতেই না, মানে কিছুদিন আগে করোনার মধ্যেও বিপুল পরিমাণে রেসলিং খেলা হইলো, তোমাদের ওখানেই তো। ভাইয়া এর আগে বোধহয় একটা ওই যে কি যেন জানাজা হয়েছিল না কি যেন একটা, ওইটা নিয়ে হ্যাঁ, কিছুদিনই হয়েছিল। আচ্ছা যাই হোক, যদিও আমি এলাকা ভিত্তিতে মানুষ জাজ করি না, মানে
অনেক ট্রল দেখলাম, আসলে সব এলাকা নিয়ে ট্রল হয়, কোনোটা। আমি আপাতত এখান থেকে ক্লাস করতেছি, কিন্তু আমি এখানে স্থায়ী না। ও আচ্ছা আচ্ছা, না না সমস্যা নেই, এমনি মানে এমন না যে ব্রাহ্মণবাড়িয়ার বলে তুমি ঝগড়া একটা সেটা তোমার না না, এরকম কিছু না, বুঝতে আমি পারছি। জাস্ট বললাম আর কি। জি জি। বগুড়ার কে আছে? নুসরাত। আমার দাদু বাড়ি জি বগুড়া। ভাইয়া। আমি কিছুদিন আগে বগুড়া থেকে ঘুরে আসছি। ভাইয়া জায়গাটার নাম কি? আমার দাদু বাড়ি হচ্ছে শেরপুর থানার আন্ডারে। ও, বুঝছো? আচ্ছা যাক, আমরা আবার পড়াশোনা যাই। পঞ্চগড়ের লোকজন, জামালপুর, ভালোই অনেক জায়গার লোক আছে, অলমোস্ট পুরা বাংলাদেশে এখানে জমা হয়ে আছে। ভালোই, তোমাদের কারো যেসব জেলা আছে এসব জেলার বিশেষ কোনো ইনফরমেশন থাকলে আমাদেরকে দিয়ে ফেলতে পারো, আমরাও শুনে মজা যদি পাই। তোমরা ফ্রিলি কথা বলা, বুঝছো, মানে এই যে যারা গল্প করতেছে এই সময় তোমরা কোনো বিশেষ ধরনের ইনফরমেশন দিতে চাইলে, কথা বলতে চাইলে, আউট অফ সিলেবাস বা আউট অফ স্টাডি বলতে পারো। মানে আমাদের এই ক্লাসটা বেসিক্যালি মাই স্টাডি ফ্রেন্ড, আমরা গল্প করতেছি তার মাঝে যতটুকু পড়ানো যায় আর কি, বুঝছো। সো আমি খালি পড়াইলে আসলে বোর ফিল করি, তোমরা যদি একটু গল্প টল্প করো আমার জন্য সুবিধা হয়। এ হচ্ছে ঘটনা আর কি। আচ্ছা যাক, বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারলে হবে, একটু কিছু বলবা আসে না, খালি বুঝতে পারছি বুঝতে পারছি বললে কেন হবে। আচ্ছা চলো, ওরে একজনের নাম দেখতেছি ব্ল্যাক প্রিন্স, আইছে রে, নামটা পছন্দ হয়েছে আমার। ও কথাও আছে এই ক্লাসে, হ্যালো কথা, তুমি কথা বলো নাই কেন আজকে বেশি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভুলেই তো গেছেন। হ্যাঁ হ্যাঁ, কারে কি? বুঝি নাই। আচ্ছা কে কি বললো আমি শুনি নাই, আবার বললো, হ্যাঁ। ওকে, আমরা পড়াশোনায় ফেরত আসি। আমরা আরেকটা ছোট্ট প্রসেস সম্পর্কে পড়বো, ছোট্ট না আসলে অনেক বড় একটা প্রসেস সম্পর্কে পড়বো। এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি দেখো, ক্রোমাটোগ্রাফি যদি বলা যায় সেটা হচ্ছে কালার ইউজ করে হচ্ছে আমরা জৈব যৌগের মিশ্রণ থেকে জৈব যৌগকে আলাদা করার একটা প্রসেস। ঠিক আছে, যেমন ক্রোমা অ্যান্ড গ্রাফ, এই কথাটা থেকে হচ্ছে ক্রোমাটোগ্রাফির উদ্ভাবন। আমি তোমাদেরকে ডাইরেক্ট একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে, এটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল। এটা কিভাবে হয় দেখো, এইখানে হচ্ছে একটা পেপারের উপরে আমি হচ্ছে তোমার যে জৈব যৌগের মিশ্রণকে আলাদা করব সেটার মিশ্রণটা এখানে রাখছি। রাখার পরে নিচে একটু পানি দিছি, পানি দিয়ে এই পেপারটা পানিতে হালকা পরিমাণ ডুবায় রাখছি, এমন ভাবে যাতে জৈব যৌগের মিশ্রণটা কিছুটা সে পানির সংস্পর্শ পায়। হ্যাঁ, এরপরে কি হয়, এই এক একটা এখানে ধরো 5টা জৈব যৌগের উপাদান মিশ্রিত অবস্থায় আছে। হুম, তো এদের এক একজনের পানি শোষণের ক্ষমতা এক এক রকম। তো সেই পানি শোষণের ক্ষমতা অনুযায়ী এরা হচ্ছে এক এক উচ্চতা, এক এক উচ্চতা উঠে যাবে, বা এক একটা দৈর্ঘ্য তোমার কভার করবে বা ট্রাভেল করবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে এক একটা প্রসেসকে, সরি, এইভাবে হচ্ছে তোমার জৈব যৌগের মিশ্রণ থেকে বিভিন্ন উপাদান আলাদা করার প্রসেসকে বলা হয় হচ্ছে ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, তো এই প্রসেসটা ওই সম্পর্কে আমরা পড়বো। এটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফির অনেক ধরনের এক্সাম্পল আছে। তো এই যে ক্রোমাটোগ্রাফিতে উপাদানগুলা যে আলাদা আলাদা হচ্ছে, এই আলাদা আলাদা হচ্ছে কোন ধর্মের ভিত্তিতে? দেখো এইখানে লেখা আছে 3টা ধর্ম বেসিক্যালি ইউজ হয়। একটা হচ্ছে অধিশোষণ, একটা হচ্ছে দ্রাব্যতা, একটা হচ্ছে বন্টন। অধিশোষণ মানে পানি শোষণ করার ক্ষমতা, দ্রাব্যতা হচ্ছে এদের পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষমতা, আর বন্টন হচ্ছে এদের পানিতে ছড়িয়ে পড়ার ক্ষমতা। মোরলেস কথাগুলা সেমই, কাছাকাছি টাইপের অর্থই প্রকাশ করে, কিছু মানে সূক্ষ্ম পার্থক্য আছে। আচ্ছা, সবচেয়ে মেইন যেটা ধর্ম সেটা হচ্ছে পোলারায়ন। হ্যাঁ, এই উপাদানগুলা জৈব, সরি, পানির সংস্পর্শে যত বেশি পোলারাইত হবে তত বেশি অধিশোষিত হবে। হ্যাঁ, আর যত বেশি অধিশোষিত হবে তত বেশি দ্রবীভূত হবে। যেমন এই যে ইয়েলো পার্টটা বা এই পিঙ্ক পিঙ্ক পার্টটা, এটা হচ্ছে বেশি অধিশোষিত বা দ্রবীভূত হচ্ছে, ফলে হচ্ছে পানির সাথে অনেক দূর পর্যন্ত ট্রাভেল করছে। আর নিচে ভাইয়া অধিশোষিত মানে কি? মানে পানি শোষণ করতে পারে। ঠিক আছে, যেমন টিস্যু পেপার কি করে, পানির উপরে রাখলে আস্তে করে পানিটা টেনে নেয় না, বিষয়টা জি ভাইয়া। এরকম।
তো এই যেটা যত অধিশোষণ হয়েছে সেটা তত দূর পর্যন্ত আসলে ট্রাভেল করবে। So, উপাদান যত কম পোলারাইতে হবে তত কম অভিশোষিত হবে। তো এরকম অধিশোষণ এবং দ্রাব্যতার উপরে ডিপেন্ড করে উপাদানগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যায়। ভাইয়া আছেন? দেখো এর বিভিন্ন প্রকার ভেদ আছে। যেমন মেইন প্রকার ভেদ হচ্ছে অধিশোষণ একটা আছে, বন্টন একটা। ভাইয়া নেট প্রবলেম দিচ্ছে ভাইয়া, শোনা যাচ্ছে না? এটা একটা হয়নি। এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই এখন হ্যালো, আচ্ছা কতটুকু পর্যন্ত তোমরা শুনেছিলা? ভাই ওই নতুন স্লাইডটা থেকে শুরু করতে হবে আবার। না এইটা শুনছিলা? জি ভাইয়া। না না না, এটা হয় নাই। এটাও হয় না ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এটা খুব সিম্পল। এটা বলতেছিলাম যে পোলার আয়ন যত কম হবে তত অধিশোষণ কম হবে, আর আগের স্লাইডে ছিল পোলার আয়ন যত বেশি হবে তত অধিশোষণ কম হবে। সো এই পোলার আয়ন আর অধিশোষণের উপরে ডিপেন্ড করে হচ্ছে তোমার জৈব যৌগগুলোকে আলাদা করা হয়। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে প্রকার। জি ভাইয়া আচ্ছা, থ্যাংক ইউ। মেইন প্রকারভেদগুলো হচ্ছে এই যে বড় করে লেখা, আর এই প্রকারভেদগুলোর আন্ডারে আবার বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফি প্রসেস আছে। তো এগুলার মধ্যে কিছু কিছু প্রসেস আমরা আলোচনা করব। আচ্ছা, আগেরটার এই হচ্ছে এক এক ধরনের প্রসেস। তো আমরা কিছু কিছু প্রসেস নিয়ে আলোচনা করব, সবগুলো আলোচনা করব না। আমরা প্রথমে এই অধিশোষণ ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করব, যার মধ্যে আছে হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। এখানে খুব সিম্পল একটা প্রসেস। এখানে হচ্ছে আমি কি করছি, একটা কাঁচনল নিছি, সেই কাঁচনলের ভিতরে হচ্ছে তোমার তুলা দিছি, ঠিক আছে? এবং কাঁচনলের 1/3 আমি কি করছি, পেট্রোলিয়াম ইথার দ্বারা পূর্ণ। ঠিক আছে? এরপরে কি করছি, সিলিকা জেল বা অ্যালুমিনিয়ামের সাথে সুবিধাজনক জৈব দ্রাবক মিশিয়ে একটা স্লারি তৈরি করি। আচ্ছা, স্লারি কথাটার অর্থ কি বুঝি আমরা? না ভাইয়া স্লারি মানে হচ্ছে ঘন একটা দ্রবণ, পেস্টের মতো। ঠিক আছে? আমাদের আমরা কি করছি, এখানে হচ্ছে তোমার পেট্রোলিয়াম ইথার নিছি, নেয়ার পর তার উপরে তুলা রাখছি। হ্যাঁ, তুলা রাখার পর তুলার উপরে হচ্ছে তোমার ওই সিলিকা জেল বা অ্যালুমিনিয়ামের সাথে আমরা জৈব দ্রাবক মিশায় স্লারি বানাইছি আর কি। আচ্ছা, না না না, তুলার উপরে না, তুলার উপরে যে জৈব যৌগটা রাখছি, স্লারিটা হচ্ছে নিচে বানাইছি আর কি। এই যে যে ইথার নিলাম, সরি, এই যে ইথারের সাথে হচ্ছে এই জিনিসগুলো মিশে আমরা এই জিনিসটা তৈরি করছি। তারপর কি করছি, তারপরে এটার উপরে সরু ধারায় স্লারি ঢালতে হবে যেন কণাগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে টিউবের ভিতরে অবস্থান লাভ করে। হ্যাঁ, এই যে এইখান থেকে আস্তে আস্তে এই যে স্যাম্পল, আমি এই স্যাম্পলটা আস্তে আস্তে দিতে থাকবো। ঠিক আছে? তারপরে কি করছি দেখ, জি ভাইয়া আচ্ছা দেখো, ধরো মিশ্রণের মধ্যে এ আর বি দুইটা উপাদান আছে। ঠিক আছে? আমি দুইটা আলাদা আলাদা কালার দিয়ে লিখছি, এই যে এইখানে কালার দুইটা আলাদা আলাদা, মানে এইখানে তোমার হচ্ছে মিশ্রণটা আমি নিছি। ঠিক আছে? মিশ্রণটা নেয়ার পরে এটার উপরে আমি স্লারি ঢালছি আস্তে আস্তে। ঠিক আছে? এই যে এইখানে দেখা যাচ্ছে এই যে স্লারিটা ঢালা হয়েছে। ঢালার পর কি হচ্ছে, আস্তে আস্তে এই স্লারিটা এই মিশ্রণের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে এবং মিশ্রণের যে দুইটা উপাদান তাকে আস্তে আস্তে আলাদা করে ফেলতেছে। এবং যত হচ্ছে আমার ফ্লো হচ্ছে আস্তে আস্তে উপাদানগুলো আলাদা হয়ে যাচ্ছে। এবং দেখো এই যে উপাদানটা পোলার আয়নের ক্ষেত্রে, যে উপাদানটা বেশি পোলার আয়ন, ভাইয়া কথা আটকে আটকে আসতেছে। সবাইকে আটকে আটকে শুনতেছি। না জি ভাইয়া। ভাইয়া।
কেউ বলছে না ভাইয়া, ভাইয়া কেউ মাঝে বলছে মাঝে আটকে আমার নেট কানেকশন, আচ্ছা আমার নেট তো ঠিকই আছে, দেখতেছি আমার নেট স্পিড তো ভালো আছে। ভাই আমরা তো ঠিক আছে ক্লিয়ারই সব শুনতে ভাইয়া, পাচ্ছি। এখন আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যারা শুনতে পাচ্ছ না আমি এখন কিছু কি করব বুঝতেছি না, কিন্তু কষ্ট করে শুনো, এরপরে না হয় হচ্ছে রেকর্ডিংটা দেখে বাকিটা বুঝে ফেলো। আমার নেটের স্পিড মানে ভালো আছে, আমি এই যে টেস্ট করলাম, আমার নেটের স্পিড যথেষ্ট ভালো আছে। তো আহ, বাকিদের হয়তো বা স্লাইটলি সমস্যা হচ্ছে, কারণ যে একটু বৃষ্টি বৃষ্টি কাইন্ড অফ ওয়েদার তো। আচ্ছা যাক, আমি আস্তে ধীরে বলতেছি, সমস্যা নেই। ওই ছিলাম, এই স্লাইডেই ছিলাম। আচ্ছা দেখো, কি হচ্ছে, স্লারি ঢালার ফলে যার হচ্ছে পোলার আয়ন বেশি, হ্যাঁ, যার হচ্ছে পোলার আয়ন ক্ষমতা বেশি, যেমন এই যে বি এর পোলার আয়ন বেশি, সেটা আগে আগে আলাদা হয়ে গেছে, আস্তে আস্তে পরে এটা আলাদা হয়েছে। ঠিক আছে, আমি প্রথমে বিটাকে কালেক্ট করে নিব, আবার নিচের ফ্লাক্সটা সরায় ফেলবো, তারপরে আবার এটাকে কালেক্ট করব। এইটাই হচ্ছে তোমার কলাম ক্রোমাটোগ্রাফি। হুম, কলাম হতে দ্রাবক দিয়ে উপাদান আলাদা করার এই প্রসেসটাকে বলা হয় ইলিউশন। তো কলাম ক্রোমাটোগ্রাফিতে যে প্রসেসটা আমি ইউজ করছি, প্রসেসটাকে বলা হয় ইলিউশন। এই হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফিটাও তো ইম্পর্টেন্ট না, পেপার ক্রোমাটোগ্রাফিটা ইম্পর্টেন্ট। পেপার ক্রোমাটোগ্রাফিটা কেন ইম্পর্টেন্ট, কারণ এইটা হচ্ছে ইজিয়েস্ট প্রসেস। ঠিক আছে, তোমরা কি ল্যাবে কখনো ক্রোমাটোগ্রাফি, আচ্ছা কেন জিজ্ঞেস করতেছি, সেকেন্ড ইয়ারের কেউ আছো এখানে? জি ভাই আছি। ইন্টার জি সেকেন্ড ইয়ারে ভাইয়া। তোমাদের কি মানে ল্যাপটপ পাইছিলা কলেজে, যে কোনো এক্সপেরিমেন্টারি? জি ভাইয়া পাইছিলাম। আচ্ছা, জি কি ভাইয়া করাইছে, কি পাইছিলাম। এক্সপেরিমেন্ট করছো কেমিস্ট্রির? কেউ বলো। লবণ সেতু তৈরি করছে। স্যার ভাইয়া পেপার ক্রোমাটোগ্রাফির উপর এক্সপেরিমেন্ট আচ্ছা করা। মাসুম, তোমার কথাটা আমি বুঝি না, আরেকবার বলো কষ্ট করে। পেপার ক্রোমাটোগ্রাফির উপর ও এক্সপেরিমেন্ট আচ্ছা করা আচ্ছা, হয়েছে গুড, ভাইয়া এটাই ল্যাবে। জানতে চাচ্ছিলাম। আচ্ছা, তো যেমন মাসুম আমাদের বললো, আচ্ছা হাসি আক্তার, তুমি কিছু বলতে চাও? এমনি তুমি আনমিউট হয়ে আছো আর কি, কিছু বললে বলো। ভাইয়া আমি তো ওকে, মিউটই। আচ্ছা এখন মিউট হইলো, এতক্ষণ আনমিউট তোমাকে শো করতেছিল। আচ্ছা সমস্যা নেই। যেটা মাসুম বললো যে পেপার ক্রোমাটোগ্রাফিটা ও এক্সপেরিমেন্টে করছে, আসলে পেপার ক্রোমাটোগ্রাফিটাই করানো হয় বিভিন্ন প্রতিষ্ঠানে, কারণ এটা হচ্ছে সিম্পল প্রসেস। আমি অলরেডি প্রসেসটা দেখাইছি, তবে একটু ডিটেলে যাই। প্রসেসে কি ইউজ হয়, তোমরা দেখছিলে একটা কাগজ লাগানো ছিল প্রসেসটার মধ্যে, তাই না? যদি আরেকবার দেখাই, এই যে হোয়াইট জি কালারের ভাইয়া। একটা পেপার নেওয়া ছিল। পেপারটা আসলে কি হয়, একটা বিশেষ ধরনের ফিল্টার পেপার, হুম, যেটার মধ্যে হচ্ছে কি যেটা ইউজ হয়। এখানে আসলে কি কি ইউজ করি দেখো, একটা সচল বাহক ইউজ হয়, যেমন আমি পানি নিয়েছিলাম আগের বার। ঠিক আছে, এই ফিল্টার কাগজটাতে আমি যখন এক ফোঁটা ওই জৈব যৌগের মিশ্রণ নেই, তখন সেখানে দুই ধরনের বল কাজ করে। হ্যাঁ, একটা হচ্ছে প্রোপেলিং ফোর্স। প্রোপেলিং ফোর্সটা কি, এই বলটা হচ্ছে জৈব যৌগগুলোকে দ্রাবকের দিকে, দ্রাবকের সাথে টেনে নিয়ে যায়। একটা হচ্ছে স্লথকারী ফোর্স বা রিফার্ডিং ফোর্স, এটা হচ্ছে জৈব যৌগকে প্রবাহতে বাধা প্রদান করে। মানে সহজভাবে নিচের বলটা হচ্ছে ঘর্ষণ বলের মতো একটা বিষয়, আর উপরের ফোর্সটা হচ্ছে যেই ফোর্সটা পানির সাথে তোমার জৈব যৌগকে প্রবাহিত করে। এসব বল কি হয়, অধিশোষণ ও বিভাজনের ফলে সৃষ্টি হয়। ঠিক আছে, অধিশোষণ বুঝতেই পারছো কি জিনিস, আর বিভাজন হচ্ছে জৈব যৌগগুলো যখন আলাদা হয়ে যায় তখন। তো কি বলছে, দ্রাবক ও দ্রবের গতিবেগের আনুপাতিক হার, মানে কথা হচ্ছে যে কোন জৈব যৌগ কতখানি আসলে ফ্লো করবে, এটা ডিপেন্ড করে বা এটা ক্যালকুলেশন করা হয় আর এফ দিয়ে। আর এফ জিনিসটা হচ্ছে যৌগের অতিক্রান্ত দূরত্ব বা দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব। মানেটা কি, এখানে যদি চিন্তা করো, যৌগ মানে এই যে পানি যতটুকু দূরত্ব গেছে, হ্যাঁ, পানি হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব গেছে, এটা হচ্ছে হচ্ছে এই দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব। আর ধরো এই জৈব যৌগটা যদি চিন্তা করো, তাহলে এইটা এইখান থেকে এতটুকু দ্রবীভূত হয়েছে, তো এই লেন্থ বাই এই লেন্থ,
বললে হচ্ছে যে রাশিটা এটার নামই হচ্ছে আরএফ, ঠিক আছে? সো আরএফ এর মান একের চেয়ে কম হবে, এটা খুব সহজ একটা বিষয়। বুঝে গেছে সবাই, মানে বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। তোরা একটু জি আবার ভাইয়া। দেখান তো। আচ্ছা কি দেখাবো ভাই, ওই আগের ছবিটা? হ্যাঁ ভাই, আগের ছবিটা একটু দেখান। এই যে ছবিটা, না একটু বড় করে দেখাই তোমার জন্য, ঠিক আছে? বড় করে দেখালে লেখায় চলে যায়। আচ্ছা এই যে এবার সুন্দর, ঠিক আছে? আচ্ছা জি তাহলে ভাই। এটা আবার কি আসলো? আচ্ছা এই স্লাইড না তো। আচ্ছা, তো এখন দেখি পেপার ক্রোমাটোগ্রাফিটা আমি আসলে কিভাবে করতেছি। একটা ফিল্টার পেপার নিছি, ফিল্টার পেপারের কিছু এখানে ইয়ে দেওয়া আছে, মাপ মাপ যোগ দেওয়া আছে। তার সাথে আমি নিব কি, তার সাথে এই আনুষঙ্গিক জিনিসগুলা নিছি। আচ্ছা এখানে হেয়ার ড্রায়ার, সুতা ইত্যাদি ইত্যাদি লেখা আছে, এগুলো সবগুলোরই কাজ আছে কিছু, তো ওগুলা আস্তে আস্তে দেখবো আমরা। দেখো কি করছি আমি, এখানে একটা ফোঁটা নিছি, নেয়ার পরে আচ্ছা প্রথমে কি করছি, নমুনা যৌবনের উপরে কয়েক ফোঁটা দ্রাবক যোগ করে পেস্টের মতো বানানো হয়, ঠিক আছে? আচ্ছা এই যে এই জিনিসটা যেটা নিছি, এটার সাথে একটু দ্রাবক যোগ করবো, দ্রাবক যোগ করে একটু পেস্টের মতো বানাবো, যাতে হচ্ছে কাগজের উপরে মানে আঠার মতো এটাকে চিপকানো যায়। তারপরে কি করব, ফিল্টার পেপারের এক প্রান্তে এটা নিব, নেয়ার পরে এটাতে এই যে পানির সাথে সংযুক্ত করে এভাবে রাখবো। বিকারে জৈব দ্রাবক নিয়ে কি করে, ফিল্টার পেপার বাহক দ্রাবকের সংস্পর্শে রাখা হয়, যেটা বললাম। এরপরে কি হচ্ছে, এই বাহক দ্রাবক এটা দিয়ে শোষিত হবে, শোষিত হয়ে হচ্ছে কি হবে, এরকম উপরে উঠতে থাকবে এবং একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছানোর পর, মানে যখন আমি দেখবো যে হ্যাঁ কাগজটা মোটামুটি তার ক্যাপাসিটি ফিল আপ করছে, তখন আমি কি করব, এই কাগজটাকে আলাদা করে নিব। আলাদা করে কি করব, জৈব যৌগর বা জৈব উপাদানের অবস্থানগুলো বের করব, যে কোনটা কোন অবস্থায় আছে সেটা বের করব। এরপরে কাগজটা আমি শুকায় নিব এবং যে যেই জায়গায় জৈব যৌগগুলো ছিল সেই জায়গাগুলো আমি পেন্সিল দিয়ে চিহ্নিত করব, ঠিক আছে? চিহ্নিত করার পরে কাজটা কি, আসলে বেসিক্যালি কাজ হচ্ছে কি, প্রত্যেকটা জৈব যৌগের একটা আলাদা আরএফ এর মান আছে, বুঝতে পারছো? বিভিন্ন জৈব যৌগের আমরা এক একটা আরএফ এর মান জানি, আর এইখানে আমি পেপারের থেকেও জৈব যৌগগুলোর আরএফ এর মান বের করতে পারবো। তো সেই যেগুলা মান জানি সেগুলোর সাথে এই পেপার থেকে বের করা যৌগগুলার আরএফ এর মান মিলাইলে আমি কি বুঝতে পারবো, যে এটা মানে এই মিশ্রণে কোন কোন জৈব যৌগ আছে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমি ওই মিশ্রণ থেকে বুঝতে পারবো যে এখানে কোন কোন উপাদানের মিশ্রণ আছে, প্লাস মিশ্রণটা আলাদাও করতে পারলাম। আচ্ছা এই যে কালার তৈরি হইলো, এমন নাও হইতে পারে যে যতগুলা জৈব যৌগ নিছি তাদের তাদের এরকম কালারফুল একটা রূপ আছে। তো যদি কালারফুল রূপ না থাকে সেক্ষেত্রে আমরা রাসায়নিক পদ্ধতি ইউজ করব তাদেরকে কালারফুল করার জন্য। যেমন হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড অ্যাপ্লাই করে আমি এগুলাকে কালারফুল করতে পারি, বা এগুলাকে ডিটেক্ট করার জন্য আমরা আরেকটু অ্যাডভান্স ইউভি রে অ্যাপ্লাই করতে পারি। ইউভি রে দিয়ে এদেরকে হচ্ছে সহজেই দেখা যাবে, বুঝতে পারছি? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। এই হচ্ছে ঘটনা আর কি। তো এই হচ্ছে তোমাদের পেপার ক্রোমাটোগ্রাফির, ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি, চ্যাপ্টারের নামটা কি ছিল তোমাদের খেয়াল আছে? গুণগত রসায়ন। এক্স্যাক্টলি, গুণগত রসায়ন। গুণগত রসায়ন, হ্যাঁ। তো এইখানে দেখো এই গুণগত রসায়ন বা গুণগত বিশ্লেষণের কিছু গুরুত্ব লেখা আছে, খুবই ইজি এই কথাগুলা। এগুলো মানে তোমরা, আমি যে স্লাইড গুলা দেখাই দিচ্ছি যাতে রেকর্ডে চলে আসে, তোমরা এগুলো একটু পড়বা, বইয়েও সুন্দর করে লেখা আছে, যেহেতু আমার স্লাইডে আলাদা করে দেওয়া আছে সেজন্য আমি স্লাইড থেকে তোমাদেরকে দেখাই দিলাম। এই হচ্ছে তোমাদের বিষয়। আগামী ক্লাসে আর ছোট্ট একটা জিনিস পড়াইলে ইনশাল্লাহ তোমাদের এই টপিকটা, এই চ্যাপ্টারটা রাদার শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কারো কি কোনো বললাম? হ্যাঁ অভ্র কিছু বলতে চাচ্ছো ভাইয়া? এসডব্লিউ কি ভাইয়া? হ্যাঁ বলবো বলবো। আচ্ছা লিমন কিছু বলতে চাচ্ছিলা? ভাই বলতেছি ফার্স্ট অর্ধে কি হয়েছে? কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টারটা আসলে আমার তোমাদেরকে
আমার পড়ানোর প্রয়োজন নাই, কারণ ওইটা খুবই ইজি জিনিস। ওইখানে জাস্ট দুইটা বিষয় ছিল পড়ানোর মতো। মনে হয় পল বঙ্গি ব্যালেন্স নামে একটা টপিক ছিল, সেটা আমি অলরেডি পড়াইছি, লেকচার দিছি। তো ওই লেকচারটা তুমি ফেসবুকে রেকর্ড করা আছে, তো তুমি মাই স্টাডি ফ্রেন্ডের পেজে যে লাইভ ভিডিও সেকশনে গেলে দেখবা যে একদম শুরুর দিকে আমার একটা ভিডিও আছে, সেটাতে হচ্ছে পড়ানো হয়েছে, ঠিক আছে। আর বাকি জিনিস মানে দুইটা টপিক মেবি পড়াইছিলাম, সো ওইখানে যে একটু খুঁজলেই পাবা। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, একজন অ্যাটেন্ডেন্সের লিংক চাইছে, দিশা। ভাইয়া ভাইয়া জি নিশিতা, বলো। ভাইয়া ফ্রন্ট লাইনটা কি? মানে ওই ভিডিওটা আসলে আমি তো বহুত দিন আগে বানাইছি, আমার তো খেয়াল নাই। একটু টেনে টেনে দেখে নিও। আসলে আমার মনে হয় আমার করা ওইটা থার্ড বা ফোর্থ লাইভ, সো এভাবে দেখতে পারো আর কি। আমি আমি আসলে মনে নাই ওটার টাইটেলটা কি দেয়া ছিল। ভাইয়া বলছিলাম জি, ফ্রন্ট লাইনটা কি? ফ্রন্ট লাইনটা কি মানে? ফ্রন্ট লাইনটা কি বলছিলাম ভাইয়া? ওই যে ভাইয়া পেপার ক্রোমাটোগ্রাফিতে আছে। ও আচ্ছা, এইটা জানতে চাইছো। আমি ভাবছি জি টাইটেল দেখে। ভাইয়া। কোথায় ছিল ফ্রন্ট লাইনের, কোনটার মধ্যে ছিল? আমি তো মানে কোন স্লাইডে ছিল? দ্রাবকটি ফ্রন্ট লাইন মনে নাই। আচ্ছা, আমি দেখবো না কোন জায়গায় ছিল আসলে। ও আচ্ছা আচ্ছা, না এখানে হতো না, ওই যে ছিল, দেখলে বুঝতে পারতাম যে আসলে। ঠিক আছে, তুমি এক কাজ করো, স্লাইডটা দেখে পরবর্তীতে তুমি হচ্ছে আমাকে স্ক্রিনশট নিয়ে রাখো, নিয়ে আমাকে দেখায়ও যে হ্যাঁ ভাই এই যে এইখানে ছিল, ঠিক আছে। আমি আসলে ওই লেখছি, আমি জি নিজে ভাইয়া। এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তাহলে তোমাদের এখন একটা ছোটখাটো এইচডব্লিউ দেওয়ার দরকার। কি এইচডব্লিউ দেয়া যায়? আচ্ছা, আমরা আজকে কি কি পড়ছি? ক্রোমাটোগ্রাফি পড়ছি আর দ্রাবক নিষ্কাশন পড়ছি, তাই তো? আচ্ছা, জি ভাইয়া। তোমরা একটা কাজ করো, তোমরা ইয়ে করবা, এই ভাইয়া যে দ্রাবণ সূত্রটা একটু বই দিলে ভালো হয়। কোন সূত্র? সরি বুঝি নাই। ভাইয়া কি বললা ভাই, বুঝি নাই। আচ্ছা, দ্রাবক তোমার কথাটা আসতেছে না, আমি জানি না কি চাচ্ছ। যে দ্রাবক নিষ্কাশনের সূত্র আছে একটা। দ্রাবক নিষ্কাশনের দ্রাবক কোনো নিষ্কাশন সূত্র ছিল না তো। তুমি মনে আর এফ এর এই সূত্রটা যাচ্ছ মেবি। ভাইয়া দ্রাবক নিষ্কাশন ভাইয়া। আচ্ছা, যাইতেছি, ওই স্লাইডে যাই। আচ্ছা শোনো, আমি বলি, তোমার ওই স্লাইডে হচ্ছে সবকিছু তো দেখাই দিছি, সবকিছু রেকর্ড হয়েই আছে, তুমি একটু রিপিট দেখে নিলেই পাবা, ঠিক আছে। ওকে। ভাইয়া এই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ করানো হবে? এই চ্যাপ্টারে ম্যাথ তো নাই, ম্যাথ যেগুলো ছিল সেগুলো তো আগে করাইছি, এখন তো আর ম্যাথ নাই, এখন কি করাবো বলো। মানে যে না প্রসেস গুলো আমি আজকে প্রথম ক্লাস করতেছি তাই বলতেছি আর কি। তো ওই যে তোমার জাকিয়া বা আয়মান, এদের সাথে আলাপ করলে তোমাকে হচ্ছে ভিডিও রেকর্ডিং গুলা দিয়ে দিবে, আগে যেসব ক্লাস নিছি সেসবে গেলে ওই আগের চ্যাপ্টারের ম্যাথ গুলা পাবা, ঠিক আছে। ওকে ভাইয়া। ভাইয়া আগের টপিক গুলা। আগের ক্লাসের লিংক গুলো দেওয়া ছিল, রেকর্ডেড লিংক গুলো দেওয়া ও ছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ জাকি। এই তো আচ্ছা, আমি তোমার নাম জানি না, তোমার নাম জসিম দেখাচ্ছে। সো আপু, তুমি হচ্ছে ওই যে জাকিয়া যেটা বললো সেখান থেকে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, না ভাইয়া, এটা আমার বড় ভাইয়ের মোবাইলের থেকে আমি ক্লাস করতেছি তাই ওর ভাইয়া নাম বুঝছি আর কি। বুঝছি। আচ্ছা, তোমার হ্যাঁ নিশিতা বলো। ওই গেলা ডাক দিয়া। আচ্ছা যাক, তোমাদের এইচডব্লিউ হচ্ছে খুব সিম্পল একটা এইচডব্লিউ। তোমাদের তোমাদের এই যে বিভিন্ন প্রসেস পড়াইছি, এই প্রসেস গুলা কি কি কাজে ইউজ হয় এটা তোমরা লিখবা, ভাইয়া ঠিক আগের আছে। ক্লাসের একটা প্রশ্ন ছিল। বলো বলো। ভাইয়া শুনছেন?
হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, আমি শুনতেছি। ভাইয়া জি নিশিতা, আমি তো শুনতে পাচ্ছি। আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না নিশিতা? বাকিরা শুনতে পাচ্ছ না আমার কথা? জি ভাইয়া হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি। জি ভাইয়া সংস্ফুটন পাতনটা একটু যদি বলতেন ভাইয়া, সংক্ষেপে মুখে মুখে। ভাইয়া সংস্ফুটন পাতনটা বুঝি নাই, পাতন। ওইটা যদি একবার মুখে মুখে বলতেন ভালো হতো। আচ্ছা 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 আচ্ছা, সমস্ফুটন পাতন কি আগের ক্লাসে পড়াইছিলাম না? ওইটাই তো। হ্যালো, তুমি কই গেলা? আচ্ছা, সমস্ফুটন পাতন বলে দিচ্ছি, দাঁড়াও আগে এইচডব্লিউ এর কথাটা বলে নেই। আমাদের এইচডব্লিউটা হচ্ছে, তোমরা হচ্ছে বিভিন্ন প্রসেস পড়বা, পড়ার পরে হচ্ছে মানে সরি বিভিন্ন জি প্রসেস ভাইয়া। গুলার যে এক্সাম্পল, কি কি এক্সাম্পল হয় সেটা তোমরা একটু হচ্ছে লিখবা, লিখে তোমরা পোস্ট করে দিবা, ঠিক আছে? মানে হচ্ছে ওগুলো প্রসেসের অ্যাপ্লিকেশনটা কোথায়, কি কি কাজে ইউজ হয়, বইয়ে যতগুলা এই পাতন বা জলীয় জলীয় জি ভাইয়া বুঝি নাই ওইটা। ভাইয়া প্রসেস আছে, বুঝি মানে আমার এইচডব্লিউটা বুঝো নাই? আচ্ছা, এইচডব্লিউটা হচ্ছে, ধরো এই যে পেপার ক্রোমাটোগ্রাফি করছো, এই পেপার ক্রোমাটোগ্রাফি বাস্তব জীবনে বা প্র্যাকটিক্যাল লাইফে কোথায় ইউজ হইতে পারে, এটার ইউজের এক্সাম্পলটা কি, এরকম সবগুলা প্রসেসের এক্সাম্পল লিখে তোমরা পোস্ট করে দিবা, ঠিক আছে? আর ওকে ভাইয়া। নিশিতার জন্য বলি, নিশিতা তুমি হচ্ছে আরেকবার কষ্ট করে আমার রেকর্ডিংটা দেখো, আগের ক্লাসে আমি রেকর্ড করছিলাম,